গুড ইভিনিং এভরিওয়ান। আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরজীববিদ্যা বা প্যারাসাইটোলজি। আপনারা যদি প্যারাসাইট সম্পর্কে জানতে চান তাহলে এটা মাইক্রো অর্গানিজমস এর মধ্যে আপনাদের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অণুজীব, পরজীব এগুলো সম্পর্কে যদি আমাদের জানতে হয় তার আগে জানতে হবে পরজীব বিদ্যাটা কি বা প্যারাসাইটোলজিটা কি। পরজীব বিদ্যা, পরজীব জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞানী হচ্ছে প্যারাসাইটোলজি। এখন আপনারা যে বিষয়টা একটু আগে আলোচনা করেছেন সেটা সম্পূর্ণরূপে ঠিক। একটা আমার মনে হয় আপনারা যেটা বলেছেন এই ছবিটা দেখলে আপনাদের যে উম, বক্তব্যটা এটা আরো সুস্পষ্ট হয়। তাহলে আমরা এখানে পরজীববিদ্যা হলো পরজীবীদের অধ্যয়ন। তাহলে আমরা এখানে কি করব, পরজীবী যত প্রকার পরজীবী আছে তাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং তাদের হোস্ট মানে যাদের উপরে তারা থাকছে, তাহলে হোস্ট আমাদের জানতে হচ্ছে। এবার জীবের সাথে তাদের মিথস্ক্রিয়া। পরজীবী হলো এমন জীব যা অন্য জীব, তাহলে অন্য জীব যেটা বলছি, আপনার যেটা গাছ বললেন সেটা হচ্ছে হোস্ট। তাহলে পরজীবীর জন্য আমরা হচ্ছে হোস্ট। তাহলে আমাদের যেহেতু আমরা হোস্ট, তাহলে আমাদের উপরে বা আমাদের ভিতরে, এটা আমাদের ভিতরে হতে পারে, আমাদের শরীরের বাইরেও হতে পারে। তাহলে আমাদের শরীরে বা বাইরে কি করে, এরা বসবাস করে, বাস করে। আমাদের শরীর থেকে তাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সেটা হোস্টের উপর নির্ভর করে, মানে হোস্টের শরীর থেকে তারা গ্রহণ করে। এই জন্য কি হয়, আমরা এই পরজীবীর কারণে বা হোস্ট যে থাকছে সে এই প্যারাসাইট বা পরজীবীর কারণে সে রোগের হচ্ছে এবং রোগাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছে। এখন প্যারাসাইটের যে জীবন চক্র, এটা কিন্তু একটা জটিল জীবন চক্র। কারণ একটা পরজীবী সে কোন ধরনের পরজীবী তার উপর নির্ভর করে এর একাধিক হোস্ট থাকতে পারে। আমরা যেমন কৃমির কথা যদি আপনি দেখেন, কৃমির কি শুধু মানুষের কৃমি হয়, পশু পাখির হয় না? বলেন তো, পশু পাখির কি কৃমি হয়? হয়। তাহলে একাধিক তার হোস্ট থাকতে পারে, মানে একাধিক জীবজন্তুর উপরে তার নির্ভরশীল হতে পারে। তারপরে প্রোটোজোয়া, এককোষী জীব। তারপরে আমরা হুকওয়ার্ম বলছি বা হেলমিনথাস বা কৃমি বা আর্থ্রোপড, বিভিন্ন প্রকার মাছি। তারপরে আপনার গ্রামের দিকে আটুলি বলা হয় না? তারপরে আমাদের রক্ত খায় কি কি বলেন তো? আমাদের ভাষায় বলে পুরুষ, আপনাদের ওখানে কি বলে জানি না। এক প্রকার পোকা যেটা মানুষের রক্ত খায়, আপনারা কি বলেন? যোগ। না, যোগ তো আছে, কিন্তু এক প্রকার পোকা যেটা হচ্ছে পোকা, যেটা উকুন। হ্যাঁ, উকুন প্যারাসাইট, এটাও এক প্রকার প্যারাসাইট। ঠিক আছে। এখন এরা কি করে, মানুষকে সংক্রমিত করে, মানুষের শরীরে ঢোকে এবং এদের আবাসস্থল হিসাবে মানুষের শরীরটাকে এরা ব্যবহার করে। পরজীবী নিয়ে যারা আলোচনা করে তারা হচ্ছে পরজীব বিশেষজ্ঞ। তো পরজীব বিশেষজ্ঞরা পরজীবীদের নিয়ে বিজ্ঞানের একটা শাখায় আপনার আলোচনা করছে, সেটা হচ্ছে পরজীবী বিদ্যা। এইখানে কি আলোচনা হয়েছে, অর্থাৎ এই যে পরজীবীটা রয়েছে এটার আচরণ কেমন, এটা দেখতে কেমন, এটার বাস্তুশাস্ত্র মানে এটার যে বাস্তু সংস্থা এরা কিভাবে জীবনযাপন করে, এদের জীবন চক্র, এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত কি আলোচনা রয়েছে। এখন পরজীবীদের আমাদের শরীরে তারা কিভাবে আক্রমণ করছে, আমাদের শরীরে কিভাবে এরা বেড়ে উঠছে, এদের কারণে আমাদের শরীরে কি কি রোগ হচ্ছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমরা আমাদের রোগগুলো, যে রোগ হয় পরজীবীর কারণে, সেই রোগগুলো আমাদের প্রতিরোধ করতে হবে, রোগগুলো নিরাময় করতে হবে। আর নিরাময় করতে গেলে
এর বিষয়ে আপনার চিকিৎসা, অর্থাৎ এই পরজীবী আক্রান্ত হলে তার চিকিৎসা পদ্ধতি আপনাকে জানতে হবে। কারণ আপনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আপনার কাছে রোগী আসবে, আপনাকে দেখতে হবে। তাহলে আমরা কি করব? আমরা প্যারাসাইটোলজিস্টরা যে পরজীবী রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন ওষুধ তৈরি করে, অনেক সময় আছে তারা ভ্যাকসিন নিয়ে গবেষণা করে, ভ্যাকসিনের মান উন্নয়ন করে। এটার কিন্তু গবেষণা করছে, গবেষণা চলছে, চলমান রয়েছে। এবার পরজীবী অধ্যয়ন আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়? বলুন তো। গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। কারণ পরজীবী শুধুমাত্র মানুষ না, বর্তমানে দেখেন হোমিওপ্যাথি আপনার ভেটেরিনারি সাইডেও ট্রিটমেন্ট করে থাকে। হোমিওপ্যাথিক ভেটেরিনারি সাইড, তারপর আপনার পোল্ট্রি সাইড, পোল্ট্রিতে হচ্ছে আপনার যত প্রকার পাখি রয়েছে, ভেটেরিনারি সাইডে আপনার গবাদি পশু রয়েছে। তো এই যে গবাদি পশু বলেন, পাখি বলেন, তো এই সকল চিকিৎসা যদি আপনাকে করতে হয় তাহলে কি করতে হবে? পরজীবী সম্পর্কে ভালোভাবে আপনাকে জানতে হবে, এর জীবনকাল জানতে হবে, এটা কতদিন বেঁচে থাকে। কারণ এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে না জানেন, তাহলে কি করতে পারবে না, এর সঠিক চিকিৎসাটা আপনার জন্য মানে করতে গেলে আপনার সঠিকভাবে দেখা যাচ্ছে আপনি তাকে বোঝাতে পারলেন না, বা আপনার যে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার কোন কোন মেডিসিন কার্যকর হয়, সেটার ডোজ কি হবে, বা আপনাকে কতদিন দিতে হবে, ওষুধ খাওয়াতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে। কারণ এই বিষয়টা যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আমরা অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। কারণ প্রতি বছর এই প্যারাসাইটের কারণে আপনার ফসলের ক্ষতি হচ্ছে, গবাদি পশুর উৎপাদনশীলতা কমে যাচ্ছে। যেমন একটা গবাদি পশুর যে প্রচুর পরিমাণে দুধ দিত, তাকে যদি প্রচুর পরিমাণে প্যারাসাইটে যদি আক্রমণ করে, যেমন আটুলি হতে পারে, তারপরে আপনার যোগ বলেন, যোগ যদি লাগে বা অন্য কোনো প্রকার পরজীবী যদি লাগে, তাহলে কি হয়, তার উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় এবং ভিতরে যদি প্রচুর পরিমাণে কৃমি বেড়ে যায়, বিশেষ করে পাতা কৃমি বলে, যকৃৎ কৃমি বলে, ফিতা কৃমি বলে, গুড়া কৃমি রয়েছে, এই যে কৃমিগুলো রয়েছে, এই কৃমিগুলো যদি আক্রান্ত হয় তাহলে ওই গবাদি পশু যেমন অসুস্থ হয়ে পড়ে, তাহলে অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে। তদুপরি একটা মানুষকে যদি আক্রমণ করে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, সেই বাচ্চাটা প্রচুর পরিমাণ অসুস্থ হতে থাকবে, ওষুধ দিয়েও কোনো কাজ হবে না। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে প্রত্যেককেই জানতে হবে, কারণ এটা বাস্তুবিদ্যার একটা অংশ, এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদেরকে হোস্ট, যেহেতু আমাদের আমরা এই সকল পরজীবীর বিশেষ করে হোস্ট হিসেবে আমাদের শরীরটা কাজ করে তাদের জন্য, তাহলে এদের কারণে আমাদের শরীরে যে সকল লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আপনার কি কেউ একজন বলতে পারবেন কৃমি যদি আমাদের শরীরে আক্রমণ করে তাহলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দেয়? স্যার, কৃমি বলেছেন? হুম। স্যার, এইটা যদি আমাদের শরীরে হয় তাহলে অ্যাট ফার্স্ট ছোট বাচ্চারা মানে কি বলে, বাথরুম হওয়ার আগে কান্নাকাটি করে, ওদের দেখা যায় যে কেমন রক্ত শূন্যতা হয়ে গেছে, চোখগুলো ফ্যাকাশে হয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে। আবার দেখা যাবে যে ওরা হচ্ছে বারবার হচ্ছে মলদারটা চুলকাচ্ছে। এবং হচ্ছে বড়দের বেশি হলে দেখা যায় যে ওদের মাথা ঘোরা হচ্ছে, একটা দুর্বলতা আছে, মানে রক্ত শূন্যতা আছে, বমি বমি ভাব আছে, মনে হয় যে কোনো কাজে মানে পাচ্ছে না, কি বলে, কোনো কাজ করে মানে শান্তি পাচ্ছে না। আবার তাদের বুক ধড়ফড় করে। আবার ছোট বাচ্চাদেরও একটা দুর্বলতা দেখা যায়। আবার অনেক সময় দেখা দেখা যায় যে তাদের হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের নালীতে যদি চলে যায় তখন দেখা যায় যে তাদের মানে ব্রিদ ইন আউট করতে একটা প্রবলেম দেখা দিচ্ছে, এরকম টাইপের মানে লক্ষণ দেখা যায়। যাক, আপনি অনেক কিছু বলেছেন। এখানে আমাদের যে মেডিসিন গুলো ব্যবহার হয় আপনি কি বলতে পারবেন কোনো কিছু? স্যার, অ্যাট ফার্স্ট আমার শিনা মনে হচ্ছে। হুম, ঠিক আছে। আর স্যার, এরপর আর মনে হচ্ছে না। আর কোনো ওষুধ মনে হচ্ছে না? যাক, আপনি যে কথাগুলো বলেছেন সেটা ঠিক আছে। এবার আহ, এর মূল বিষয়টা কি দেখেন, যদি আমাদের শরীরে কৃমি আক্রান্ত হয় বা আমাদের শরীরে যদি কৃমি আক্রমণ করে
তাহলে আমাদের যে লক্ষণগুলো দেখা যায়, আপনি যদি সি না পড়েন তাহলে কিন্তু অনেক কিছু আপনি পাচ্ছেন ওখানে, তাই না? এবার এর জন্য আমরা সিনা মেডিসিন, যদি আমাদের গুড়া কৃমি হয় তাহলে আমরা কি মেডিসিন ব্যবহার করি? সেন্টোনাইনাম বা সেন্টোনাইন, ঠিক আছে, গ্রানেটাম, এই ধরনের ওষুধগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখন এই ওষুধগুলো দিলে কি হয়? শরীরে আমাদের একটা রোগ প্রতিরোধ, আমাদের ইমিউন সিস্টেমটা গ্রো হয় এবং কৃমিটা কমে আসে। এখন কোন কারণে, মূল কারণটা কি? আমরা যদি মায়োজমের কথা চিন্তা করি, টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্টের মধ্যে কিন্তু কৃমি প্রবণতা বেশি দেখা দেয়। এবার টিউবারকুলার ডায়াথিসিসে যদি দেখেন তার ছোটবেলা থেকে আমাশয় দোষে পায়খানা হচ্ছে, 2-3 বার করে হচ্ছে, আপনি ব্যাসিলিনাম যদি দিয়ে দেখেন তখন কিন্তু খুব সুন্দর ভালো রেসপন্স করে, ঠিক আছে? ব্যাসিলিনা, এটা হচ্ছে আপনার মাইজমেটিক মেডিসিন। ব্যাসিলিনাম নোসোড মেডিসিন যদি দিয়ে আপনি দেখেন কাঙ্ক্ষিত ওষুধ প্রয়োগ করেন, তাহলে কি হয়? আপনার খুব দ্রুত আম, আমাদের সেই রোগী সুস্থ হয়। এখন পরজীবী নিয়ে যদি আপনাকে চিন্তা করতে হয় তাহলে কিন্তু অনেক কিছু জানতে হবে, কারণ এটা আপনার অনার্সের ৪র্থ বর্ষে দেখা যাচ্ছে অনেকে পড়ে থাকে পরজীব বা প্যারাসাইটোলজি। আমাদের মূলত আমরা এই রুটিনে বলুন তো কোন কোন বিষয়টা বেশি আলোচনা করা প্রয়োজন আছে আপনার মনে করেন? দেখেন প্যারাসাইটের মধ্যে কিন্তু আমাদের মাছি বা মশাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু চলে আসে। বলতে পারেন মশার কারণে কি কি রোগ হয়? ডেঙ্গু হয়, চিকেনগুনিয়া হয়, ম্যালেরিয়া হয়, ফাইলেরিয়া হয়, এগুলো হয় না? তাহলে আমরা এই বিষয়টাও জানবো। তো আপনারা এক এক করে বলবেন, ঠিক আছে, কোন কোন বিষয়টা আলোচনা করতে হবে। কারণ কি, পরজীবী বিদ্যা বা আমাদের যে সাবজেক্টের যা কিছু আছে সেটা তো আমরা জানবো, কিন্তু আমার মনে হয় প্যারাসাইটোলজি যখন আমরা জানছি তার মাঝখানে আমাদের মশার জীবন চক্রটা জানা খুবই দরকার। আমরা যদি মশার জীবন চক্রটা জানি তাহলে কিন্তু আমরা অনেক কয়টা গুরুত্বপূর্ণ রোগ, বিশেষ করে ডেঙ্গু রোগ, এগুলো কিন্তু আমরা কি করতে পারবো? সারাতে পারবো, চিকুনগুনিয়া সারাতে পারবো। এখন তার আগে আমাদেরকে, যেহেতু পরজীবী বিদ্যা নিয়ে আলোচনা, তাহলে পরজীবী কাকে বলে? তাহলে আমরা যদি এর উত্তরগুলো বলি, পরজীবী কি কেউ বলতে পারবেন? আমি বলবো। স্যার আপনি বলেন। যখন ভিন্ন প্রজাতিভুক্ত একটি জীব অপর একটি জীবের দেহের ভিতরে বা বাইরে স্থায়ী অথবা অস্থায়ীভাবে বসবাস করে খাদ্য ও আশ্রয়ের জন্য পোষকের উপর নির্ভর করে এবং পোষকের ক্ষতি করে, তখন তাকে পরজীবী বলি। তাহলে আমাদের এরা কি করছে? আমাদের, আমরা যদি পোষক মনে করি আমাদের শরীর, যেটাকে আমি হোস্ট বললাম, তাহলে আমাদের শরীরে কি করতেছে? এরা বাইরে থেকে আসছে, এটা কিন্তু আমাদের শরীরে বাইরে থেকে আসছে, এরপরে আমাদের শরীরে ঢুকছে, এটা স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে। এরপর আমাদের শরীরে যখনই ঢুকছে, এবার আমরা যে খাদ্য খাবার খাচ্ছি, এই খাদ্য খাবারের উপরে কি করতেছে? তারা ভাগ বসাচ্ছে এবং তাদেরকে আমরা পরজীবী বলছি। এখন পরজীবীর যে অনাক্রমণতা বা ইমিউনিটি অফ প্যারাসাইট, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ পোষক, ধরেন সব মানুষের কিন্তু সমান কৃমিতে আক্রমণ করে না, কিছু কিছু ব্যক্তিকে বেশি আক্রমণ করে, তাই না? এর জন্যই কিন্তু আমাদেরকে বুঝতে হবে ইমিউনিটি অফ প্যারাসাইট। তাহলে এই যে ইমিউনিটি সিস্টেম সবার শরীরে কেন হয় না? যার ইমিউনিটি সিস্টেম ভালো রয়েছে তার শরীরে কিন্তু এই পরজীবী বেশি আক্রমণ করছে না, যার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাকে কিন্তু আক্রমণ করছে। তাহলে পোষক প্রাণী পরজীবী আক্রমণ হতে বাঁচার জন্য নানা ব্যবস্থা বা অভিযোজনে আশ্রয় নেয়। এটা আমাদের সে পূর্বপুরুষ থেকে জেনেটিক ম্যাটেরিয়ালসে থেকে যায়। সামগ্রিকভাবে সকল রকম ব্যবস্থাকে বলা হয় প্রতিরক্ষা বা ডিফেন্স। এই ডিফেন্সের মূল শুরুটা হয় আমাদের রক্তের মাধ্যমে, আমাদের ইমিউন সেলের মাধ্যমে। তারপরে আমরা কি করি? আমরা বিভিন্ন প্রতিরোধক খাবার খেয়ে থাকি, সেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো স্ট্রং করে বা আমাদেরকে বাড়িয়ে তোলে। দেখেন, যে ব্যক্তি প্রতিদিন তিতা খায় তাকে সাধারণত মশাও খায় না। আপনি দেখবেন
আহ আগের দিনে আমাদের বয়স্ক যারা রয়েছেন তারা বলতেন, যে ব্যক্তি বলতে যে নিমের দাঁতন অর্থাৎ নিমের ডাল দিয়ে দাঁত মাজে, তাকে সাপে কামড়ালে তার সাপ মানে তিতা হয়ে যাবে যদি কেউ 1 যুগের বেশি নিমের ডাল দিয়ে দাঁত মাজে। তাহলে এই যে কথাটা কেন বলা হচ্ছে, দেখেন নিম গাছে কি মশা লাগে? লাগে না, কিন্তু মশা থাকে না। যেখানে নিম গাছ থাকে সেখানে মশাও থাকে না। তাহলে এই জন্য আমরা আমাদের তিতা অর্থাৎ তিতা যদি কোনো ব্যক্তি বেশি খায় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বৃদ্ধি পায়। এরপরে আমাদেরকে গুরুত্ব দিয়ে জানতে হবে কি, আমাদের মিথজীবিতা। মিথজীবিতা কি? মিথজীবিতা হচ্ছে 2টি ভিন্ন প্রজাতিভুক্ত জীব শারীরিক সংযোগের মাধ্যমে ঘনিষ্ঠভাবে অবস্থানের ফলে উভয় পরস্পরের নিকট থেকে খাদ্য, আশ্রয়, রক্ষণ ও অন্যান্য দিক থেকে উপকৃত হয়, এরূপ সহ অবস্থানের ব্যবস্থাকে মিথজীবিতা বলে। তো দেখা যাচ্ছে যদি কোনো পরজীবী কোনো পোষকের দেহে প্রবেশের পরে যদি 2জনের উপকার হয় তাহলে সেটা হচ্ছে মিথজীবী। এরপরে আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে ফরেসি কাকে বলে। ফরেসি হচ্ছে একটি প্রাণী এক স্থান হতে অন্য স্থানে যাবার জন্য অনেক মাধ্যম হিসাব ব্যবহার করতে পারে, তবে পোষক দেহ হতে খাবার গ্রহণ করে না, শুধুমাত্র বহন করে এবং পরিবহনের জন্য নির্ভর করে আশ্রয় গ্রহণ করে, তাকে ফরেসি বলে। অর্থাৎ এটা পোষকের, আমরা যে খাবারটা খাচ্ছি আমাদের শরীরে অনেক পরজীবী হতে পারে যারা দেখা যাচ্ছে আমাদের শরীর থেকে খাবার খাচ্ছে না, এই ধরনের পরজীবী থাকতে পারে। তারপরে হচ্ছে প্যারাটেনিক পোষক, অনেক সময় আছে লার্ভা দশায় পরিস্ফুটনের মাধ্যমে পুষ্টি লাভ করে একটা প্রতিকূল অবস্থা থেকে নিরাপদ থাকার জন্য বিশেষ ধরনের মাধ্যমকে পোষকের প্রয়োজন হয়ে পড়ে, যা পরবর্তীতে চূড়ান্ত পোষকে পৌঁছানোর জন্য প্রয়োজন। এই সকল পোষকে প্যারাটেনিক পোষক বলা হয়। ভেক্টর কাকে বলে এই বিষয়টা আপনাদের জানতে হবে। ভেক্টর বলতে বোঝানো হয় যে প্রাণী সক্রিয়ভাবে রোগ উৎপাদনকারী কোনো পরজীবীকে এক প্রাণী থেকে অপর প্রাণীতে সংক্রমিত করে এবং সংক্রামকের দেহে যদি পরজীবীর জীবন চক্রের কোনো অংশ বা কোনো অংশে যদি সংগঠিত হয়, তখন ওই সংক্রামক প্রাণীকে রোগের বাহক বা ভেক্টর বলে। তাহলে আমাকে রোগের বাহক জানতে হবে, কারণ আপনাকে পরজীবী বুঝতে গেলে তাহলে আমাকে ভেক্টর বা আমার রোগের বাহক জানতে হবে। তারপরে আমাদের যেটা পরজীবীর ইমিউনিটি সিস্টেম বা ইমিউনিটি অফ প্যারাসাইট, এটা বুঝতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরপরে হচ্ছে ইনফেকশন, অর্থাৎ পোষকের টিস্যুতে দেহ গহ্বরে পরজীবী যখন অবস্থান করে তখন সেই জায়গাটা কি হচ্ছে, সংক্রমিত হচ্ছে বা ইনফেকশন হচ্ছে। তাহলে প্যারাসাইটের কারণে আমাদের শরীরে যদি ইনফেকশন হয় তাহলে আমাদের জানতে হবে এই বিষয়গুলো। এখন আমরা ধরেন এটা জানলাম, এবার মশা। মশা নিয়ে আজকে আলোচনা করবো না কৃমি নিয়ে আলোচনা করবো, কোনটা নিয়ে আলোচনা করলে ভালো হবে বলুন? স্যার মশা। মশা, ঠিক আছে। তবে কৃমি যেটুকু আলোচনা করেছে আমি এটা শেষ করে নিই। তাহলে আমাদের পরজীবী একসাথে আমাদের কারণগুলো বোঝা, নতুন চিকিৎসা বিকাশের জন্য এবং জনস্বাস্থ্য রক্ষণাবেক্ষণের জন্য অত্যাবশ্যক, এটা খেয়াল করতে হবে। এখন দেখেন পরজীবী আমি যেটা সংজ্ঞা বলেছি, এর দেখেন আমাদের যে একটা সাইকেল রয়েছে, ধরেন পরজীবী বা প্রোটোজোয়ার চেয়ে বড় পরজীবী কি হয়, তাহলে আমাদের দেখেন এখানে পরজীবী জানতে গেলে আমাদের প্রোটোজোয়া জানা লাগতেছে, কারণ প্রোটোজোয়ার থেকে পরজীবী বড় হয়। এগুলো পরিপাকতন্ত্র এবং রক্ত অন্যান্য টিস্যুতে আমাদের থাকতে পারে। আপনি একটা কৃমি দেখেন আমাদের পেটে আসছে, পেটে দেখছেন, এটা দেখা যাচ্ছে আমাদের মুখে ঢুকতেছে, মুখে ঢুকে এই ডিমটা ভিতরে যাচ্ছে, ভিতরে যেয়ে যখন অন্ত্রে চলে যাচ্ছে সেই ডিমটা থেকে আপনার কৃমি বের হচ্ছে এবং আমাদের শরীরে প্রবেশ করে আমাদের রক্ত চুষে খাচ্ছে। এবার দেখেন কোন কোন জায়গায় দেখেন কৃমি বের হচ্ছে, দেখেছেন কি অবস্থা? আগের দিনে অনেকে কিন্তু হা করলে মুখ দিয়েও কৃমি বেরিয়েছে, মলদার থেকে কৃমি টেনে টেনে বের করা লাগছে। আগে দেখবেন ফিতা কৃমি অনেক ছিল, অনেকের শোনা যেত, এখন কিন্তু এতটা শোনা যায় না। যায় কি? আপনারা দেখবেন এখন কিন্তু ফিতা কৃমি পাওয়া যায় না, শুধু গুড়া কৃমি।
কৃমির মধ্যে যদি বেশি আক্রমণ করে সেটা হচ্ছে বুড়া কৃমি, ছোট ছোট কৃমি। কিন্তু ফিতা কৃমি কি এখন দেখা যায়? দেখা যায় না। কারণ আমরা ওই যে বলে না ৩ মাস পর পর কৃমির ওষুধ খাই, বিভিন্ন কারণে এটা নিয়ন্ত্রিত রয়েছে। বাচ্চাদেরকে ছোটবেলায় কিন্তু কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে স্কুল থেকেই। যার কারণে এখন সেই কৃমির প্রভাবটা কমে আসছে। আগে যেমন পাওয়া যেত এখন তেমন পাওয়া যায় না। এখন আপনার যদি কৃমি রোগ থাকে তাহলে আপনি কি করবেন? স্টুল আরই দিবেন এবং স্টুল সিএস দিবেন। স্টুল এক্সামিনেশন করতে দিবেন। এখন স্টুল এক্সামিনেশন কেন দিতে হবে? তার যদি পেটের যে শুধুমাত্র কৃমির জন্য আমরা দিব না, যদি তার কোনো ব্যক্তি আপনার কাছে আসলে সে বলল আমার পেটের সমস্যা, অনেকদিন ধরে পেটের সমস্যা হচ্ছে। আমি ওষুধ খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তখন আপনি বলবেন ঠিক আছে আপনার মলটা পরীক্ষা করা লাগবে। তখন আপনি যদি স্টুল আরই দেন বা স্টুল সিএস দেন তখন কি হবে? ডাক্তার এটা কালচার করবে। স্টুল কালচার করার পরে এর মধ্যে থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য কোনো জীবাণু বা প্যারাসাইট যদি থাকে সেইগুলো তারা দেখবে। এখন তার আগে কিন্তু আপনি মলটা নিজেই রুগীর কাছে শুনে আপনি বুঝতে পারবেন যে সে আসলে সুস্থ না অসুস্থ। আপনার যদি ছবিটা দেখেন বাঁ সাইডের দিকে একটু তাকান, দেখলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে গুলটে গুলটে মানে একটা দানা দানা হচ্ছে, যেমন আপনার ছাগল যেমন পায়খানা করে। তো সেরকম মল যদি হয় তাহলে তার হার্ড মানে অর্থাৎ কনস্টিপিউশন রয়েছে। এদের যেকোনো সময় যদি ব্লিডিং না হয় আপনার পরবর্তীতে কিন্তু কনস্টিপিউশন হয়ে ব্লিডিং হতে পারে বা হেমোরয়েড বা পাইলস হতে পারে। তার রেকটাল প্রোল্যাপস চলে আসতে পারে। এই জন্য এই ধরনের যদি প্রচুর শক্ত হয় তাহলে বলবেন যে তার অবশ্যই ওষুধ যাই দেন না কেন তাকে কিছু পথ্য সাথে আপনি এইসবগুলোর ভুসি বেশি করে শাকসবজি খেতে বলবেন, বেশি করে ফাইবার যুক্ত খাবার খেতে বলবেন। এগুলো কিন্তু বলতে হবে। আপনি যে ওষুধই দিন না কেন। হেলদি স্টুল অর্থাৎ আপনার যদি শরীর সুস্থ থাকে তাহলে মলটা হবে একবারে হয়ে যাবে। এটা কোনো ক্র্যাক মানে এটা ফাটা ফাটা থাকবে না, একবারেই হয়ে যাবে। এটা আপনার ছবি দেখলে বুঝতে পারতেছেন। যদি এরকম মল হয় তাহলে সেটা হেলদি শরীরের চিহ্ন। আমাদের শরীরটা সুস্থ, মানে কোনো সমস্যা নেই। এবার দেখেন যখন ডায়রিয়ার আগের স্টেজে বলে না যে কিছু নরম হচ্ছে, বলে হালকা শক্ত হয় হালকা নরম হয়, এই জন্য কিন্তু আমাদের মলের এতটা গুরুত্বপূর্ণ আমরা দিয়ে থাকি। এরপর ধরেন হালকা হালকা থাকতেছে, মিউকাস থাকতেছে, তার মানে কি তার আমাশয় রয়েছে। একদম তরল হলে তো ডায়রিয়া বলেই দিচ্ছি। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্ব রয়েছে। তাহলে টাইপ 1 টাইপ 2 এভাবে টাইপ 7 পর্যন্ত আমার মলের অর্থাৎ স্টুলের ভাগ রয়েছে। তো এইগুলো আপনারা জানবেন এবং এটা জানার পরে অবশ্যই আপনি স্টুল সিএস বা আরই দিবেন। তো সিএস আরই দিলে কি কি বোঝা যায় সেটা তো আমি বলেছি। এর সাথে আরেকটা জিনিস, আপনি যখনই একটা রুগী বলবে যে আমার মলের সাথে রক্ত যাচ্ছে, তাহলে ২ টা বিষয়। তার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিআই ট্র্যাকে কোনো প্রকার ক্ষত হয়েছে, তার কারণে রক্ত বের হচ্ছে, যার কারণে মলটা কালো হয়ে গেছে। অথবা রক্ত বের হচ্ছে, যে তাজা রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে, এটা হতে পারে। ঠিক আছে? এখন এই ২ টো বিষয় কিন্তু আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। আরেকটা বিষয় আমরা বলতে পারি যদি এই ২ টো নাও হয়, তাহলে তার অবশ্যই কৃমি আছে। এখন কৃমি থাকলে সে কি করে? নাক খোটে। তারপরে দাঁত কাটে, অর্থাৎ রাতে ঘুমানোর সময় দাঁত কাটে। এই লক্ষণটা কিন্তু পাওয়া যায়। আপনারা অবশ্যই খেয়াল করবেন যদি দাঁত কাটে, যদি মিষ্টির প্রতি চাহিদা থাকে তাহলে আপনারা বলতে পারেন যে তার অবশ্যই কৃমি থাকতে পারে এবং এই যে পরীক্ষা হয়, পরীক্ষার মাধ্যমে কিন্তু কি হচ্ছে বোঝা যাচ্ছে এবং রিপোর্টটা কিন্তু আপনারা পাবেন। এরপরে সাথে কিন্তু একটা সিবিসি দিবেন। সিবিসি দিলে কি হবে? তার হিমোগ্লোবিন অর্থাৎ এই প্যারাসাইটের কারণে যদি তার হিমোগ্লোবিন লেভেল খুব কমে যায়, ঠিক আছে? তাহলে আপনাকে ওষুধের পাশাপাশি পথ্য হিসাবে তাকে বলতে হবে যাতে রক্ত বাড়ে এই ধরনের খাবার খাওয়ার জন্য। যদি সে মাছ খায় তাহলে মাছের মধ্যে আপনি বলবেন জিয়াল মাছ বেশি করে খাওয়ার জন্য। আ তারপরে আপনি বিট যত প্রকার লাল রঙের যে লাল শাক, লাল বিট এগুলো খেলে রক্ত বৃদ্ধি পায়। কুলেখাড়া শাক বা সুইকাটা শাক বলা হয়। এটা খেলে রক্ত বৃদ্ধি পায়। তারপরে থোর, মোচা, ডুমুর এগুলো খেলে আপনার রক্ত ভালো হয় এবং তাকে অবশ্যই তিতা জাতীয় খাবার খেতে হবেই। এবারে প্যারাসাইটের কারণে অনেক সময় অ্যালার্জির আক্রমণ দেখা দেয়। তখন আপনার আইজিই
পরীক্ষা করতে দিবে না। আইজিই যদি পরীক্ষা করে তাহলে কি হবে, তার অ্যালার্জি যদি বেড়ে থাকে পরজীবীর কারণে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। এরপরে আপনারা যদি আর কারো কোনো কিছু মনে হয় যে না আমার এটা তো বললাম কৃমি নিয়ে, এবার যে আপনারা বললেন মশা নিয়ে, তো মশা নিয়ে আমি আলোচনা করব। আহ, মশার আপনারা কয়টা ভাগ জানেন? স্যার এডিস মশা এগুলোই বলছেন? হ্যাঁ আপনি বলুন মশা, এখন আমি পড়াবো মশা, আপনি বললেন মশার কথা বলতে, এখন আপনি বলুন মশা সম্পর্কে আপনি কি জানেন। স্যার আমি জানি যে হচ্ছে যে একটা এডিস মশা হয়। তারপর স্যার মশাগুলোর নাম মনে পড়ছে না। একটা ম্যালেরিয়া হয়। তারপরে হচ্ছে ওই যে কি বলে? চিকেনগুনিয়া হয়। তারপরে হচ্ছে আরেকটা ম্যালেরিয়া তো বললাম। তারপরে স্যার মনে পড়ছে না। ঠিক আছে। আহ, এই বিষয়টা আসলে আপনাদের অনুরোধের কারণে কিন্তু আমি আজকে আলোচনা করতেছি। দেখেন মশা এক কথায় বলা যায় এটা একটা বিরক্তিকর ও ক্ষতিকারক পরজীবী। মানে এটা তো পরজীবী কিন্তু এটা বিরক্তিকর। কানের দ্বারা যদি মশা উড়তে থাকে কেমন লাগে, মজা লাগে না বিরক্তি লাগে বলুন? পিটাইতে ইচ্ছা করে। হ্যাঁ এই জন্য আমরা এটা বলবো, এক কথা এটা বিরক্তিকর ক্ষতিকারক পরজীবী। এখন মশা হলো এক প্রকার ছোট, এরা উড়ন্ত পোকা যা মানুষ বা অনেকে পোকাও বলে, ঠিক আছে, মাছি এগুলো। তো এরা কি করে আমাদের শরীরে রক্ত চুষে থাকে এবং রক্ত চুষে কি করে তারা তাদের জীবন অতিবাহিত করে। এই মশার কামড়ের কারণে কি হয়, আমাদের শরীরে যখন রক্ত নেয় তখন সেখানে ফুসকুড়ি হয়, কারো চুলকানি হয় এবং মশার কারণে আমাদের বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে। এবার মশা যদি বুঝতে হয়, মশার জীবনচক্র জানতে হবে। মশার জীবনচক্র ডিম, লার্ভা, পিউপা এবং প্রাপ্তবয়স্ক মশা, চারটা ভাগ রয়েছে। ডিম, লার্ভা, পিউপা, প্রাপ্তবয়স্ক। এবার মশার ডিম সাধারণত জলে পাওয়া যায়। জলে পাওয়ার পরে দেখবেন যে ছোট 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 এক প্রকার চিকুন 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 পোকা নড়ে, ওটা হচ্ছে মশার লার্ভা। মশার লার্ভা কিন্তু পানিতে থাকে। যদি একটানা অনেকদিন আপনি পানি রেখে দেন তাহলে সেই পানিতে মশা যখন ডিম পায় তখন কিন্তু লার্ভা নড়তে থাকে। লার্ভা যখন নড়ে, নড়ার পরে কিছুদিন পরে সেইটা ডিম থেকে লার্ভা বের হয়ে ওইটা আস্তে আস্তে লার্ভা থেকে পিউপা তৈরি হয়, পিউপা থেকে প্রাপ্তবয়স্ক মশা হয়ে সেটা কি হয় আবার ওড়া শুরু করে। এই চারটা তার জীবনের ধাপ রয়েছে। এখন মশা সাধারণত আমাদের মানুষের শুধু রক্ত চুষে খায় না, অন্যান্য প্রাণী বিশেষ করে তারা রক্ত খায়। তবে মানুষের রক্তটা খাওয়া সহজ, অন্যান্য প্রাণীর থেকে মানুষের রক্ত খাওয়া সহজ, এর জন্য মানুষকে বেশি আক্রমণ করে থাকে। পুরুষ মানুষের থেকে স্ত্রী মশা কিন্তু মানুষের রক্ত বেশি খায়, ঠিক আছে। এখন আমরা যদি চিন্তা করি, মশা সাধারণত কার্বন ডাই অক্সাইড ও ল্যাকটিক অ্যাসিডের গন্ধে আকৃষ্ট হয়। এখন মানুষ যখন শ্বাস ছাড়ে, এই বিষয়টা খেয়াল করতে হবে। মানুষ যখন শ্বাস ছাড়ে তখন তার মধ্যে থেকে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, এই যে নির্গত হওয়ার কারণে মশা আকৃষ্ট হয়। আর একটা জিনিস হচ্ছে মানুষ যখন ঘাম হয়, ওই ঘামের কারণে ল্যাকটিক অ্যাসিড, আমাদের ঘামে কি অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে। এই ল্যাকটিক অ্যাসিড নির্গত হওয়ার কারণে মশা আকৃষ্ট হয় এবং মশা কামড় বসায়। যদি এই দুটো না থাকে তাহলে মশা কিন্তু আপনাকে আক্রমণ করতে পারবে না বা আক্রমণ করে না। এখন আমি একটু আগেও বলেছিলাম মশা আমাদের দেহে যে রোগগুলো ছড়ায় তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, ফাইলেরিয়া, জিকা, ঠিক আছে। এখন মশা যখন কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে কামড়ায় তখনই কি সে আক্রান্ত হয় না। রোগাক্রান্ত ব্যক্তিকে যদি মশা কামড়ায় তাহলে ওই ব্যক্তির শরীর থেকে মশার শরীরে কি জীবাণু প্রবেশ করে। এবার পরবর্তীতে ওই মশা যখন একটা সুস্থ ব্যক্তিকে কামড়াচ্ছে তখন ওই জীবাণু সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করছে এবং রোগ সৃষ্টি করছে। ব্যাপারটা কি বোঝা গেছে? একজন ডেঙ্গু রোগী যখন আক্রান্ত হয়, ডেঙ্গু রোগে আক্রান্ত হয় বা চিকেনগুনিয়া আক্রান্ত হয়, সেই আক্রান্ত ব্যক্তির রক্ত যখন কোনো মশা খাচ্ছে
ওই রক্ত খাওয়ার পরে ওর শরীরের ভিতরে ওই জীবাণুটা চলে গেল, ওই রোগের মূল যে জার্ম সেটা যখন ওর মধ্যে চলে গেল, এরপরে যখন একটা সুস্থ ব্যক্তিকে কামড় দিচ্ছে তখন কিন্তু সেই ব্যক্তি আক্রান্ত হচ্ছে এবং সে অসুস্থ হয়ে পড়ছে। এখন মশা দমন করার জন্য আমরা কি করি? সাধারণত প্রতি বছর দেখবেন একটা নির্দিষ্ট সময় মশা মারার জন্য সিটি কর্পোরেশন থেকে আপনার গ্যাস দেওয়া হয় প্রত্যেক রাস্তায় রাস্তায়। তারপরে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়, আমরা মশারি ব্যবহার করি। মশা নিধনের জন্য অনেক প্রকার কি করা হয়, স্প্রে ব্যবহার পাওয়া যায় সেটা করা হয়, যেমন আপনার ফিনিশ, বিভিন্ন রকমের মাস্কিউটো, যেমন গুড নাইট, এই ধরনের এটা ব্যবহার করা, মশার কয়েল ব্যবহার করা হয়। কিন্তু এই মশার কয়েল ব্যবহার করার সময় দেখা যাচ্ছে এটা ওদেরকে যদিও বা না মারে, আমরা কিন্তু অনেকেই এই ঘ্রাণে অসুস্থ হয়ে পড়ি। ঠিক না ভুল? এখন এর জন্য মানসিক আর ন্যাচারাল পদ্ধতি আস্তে আস্তে অবলম্বন করার চেষ্টা করছে, কারণ যে বিষয়গুলো আমাদের ক্ষতি করবে না সেই বিষয়গুলো কিন্তু আমরা কি করব, আমরা ব্যবহার করব। এবং এই যে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, জিকা ভাইরাস, তো জিকা রোগ, তো এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব এবং আপনি একটু পড়ে আসবেন। মশার যে ছবি এটা আপনারা নেটের থেকে দেখে নেবেন, পিউপা, নাহলে নেক্সট দিন আমি এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। যদি এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। স্যার প্রশ্ন নেই। তাহলে আগামী দিন আপনার কি কি পড়বেন? মশার জীবন চক্র এবং সেটা কি হয় সেটা আমরা ইন্টারনেটে দেখব। হ্যাঁ, ইন্টারনেটে আপনার দেখে নেবেন, কারণ সকল তথ্য আপনার নেটেতে খুব ভালো পাবেন। আর সব থেকে বিষয়, আরেকটা বিষয় কিন্তু আমি বলেছি যে আপনাদের যদি কোনো বিষয় আপনার যদি মনে করেন যে আমার এই বিষয়টা আলোচনা করতে হবে, তাহলে অবশ্যই আপনারা জানাবেন, কারণ আমার কিন্তু ক্লাস একদম শেষের পথে। আমাদের ক্লাস কিন্তু, দাদা রেকর্ডিং অফ করে দেবো? হ্যাঁ রেকর্ডিং অন করে দেন, অফ করে দেন। আপনাদের একটা শর্ট পরীক্ষা নিব কিনা?